হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সামস লার্নিং। তোমাদের জন্য আজকে ইতিহাস বা হিস্টোরির কতগুলো প্রশ্ন নিয়ে হাজির হলাম। ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটাবার প্রশ্নগুলো দেখতে পারলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে, কে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে আখ্যা দেন? ঠিক আছে, এটা পরীক্ষায় রিপিট করা প্রশ্ন, ডাব্লিউবিসিএসের এবং এসএসসির ফেভারিট প্রশ্ন এটা। স্টেট পিএসসি যেগুলো আছে তার মধ্যে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো, তাই এটা অ্যান্সার কী হয়ে যাবে? মহাত্মা গান্ধী। নেক্সট, কে মুদ্রাক্ষস, ঠিক আছে, গ্রন্থের লেখক? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে বিশাখ দত্তের লেখা হচ্ছে মুদ্রাক্ষস। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে যে কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিল? কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিল এটা একটাবার দেখো। এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, এখানে সালটা আমার একটু মনে পড়ছে না, তোমরা একটু সালটা দেখে নিও, সালটাও অনেক সময় চাই, ইম্পর্ট্যান্ট। ওকে, তারপরে দেখো পরের প্রশ্ন, যে মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এটা ভালো করে জেনে নিও। আমি যতটা বলতে পারবো তোমাকে মহাত্মা গান্ধীর সম্পর্কে, তোমরা যতটা জেনে যাবে ততটাই ভালো। যেমন মহাত্মা গান্ধী কত সালে ভারতবর্ষে এসেছিলো, কত সালে দক্ষিণ আফ্রিকা গেছিলো, কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসে, তারপরে মহাত্মা গান্ধী সম্বন্ধে যদি তোমার 20% তুমি জেনে যাও, তাহলে তোমার এখান থেকে পরীক্ষায় তোমার 80% কভার হয়ে যাবে মহাত্মা গান্ধী সম্পর্কে। ঠিক আছে, যা প্রশ্ন আসে তার মধ্যে হয়ে যাবে। তুমি শুধু এইটুকু জেনে যাও, 20% মহাত্মা গান্ধী সম্বন্ধে যেটুকু বললাম সেই সম্বন্ধে জেনে যাও। তার পিতার নাম কি, তার মাতার নাম কি, তার স্ত্রীর নাম অনেক সময় চাই, সেগুলো দরকার নেই। তার বড় ছেলের নামটা ইম্পর্টেন্ট, বড় ছেলের নামটা জেনে যাও। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? 1915 সাল। ঠিক আছে, এইটা দেখো 1915 সাল। তারপরে প্রশ্ন দেখো, কি স্বাধীনতার সংগ্রামীদের মধ্যে কে শেরি পাঞ্জাব নামে পরিচিত? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, শেরি পাঞ্জাব। ঠিক আছে, শেরি কাশ্মীর এগুলো টাইপের থাকে তোমাদের, এগুলো এরকম একটা পুরো পিডিএফ আমি পরবর্তীকালে আপলোড করব, ওর মধ্যে তোমরা দেখে নিও। ঠিক আছে, তো এইটার অ্যান্সার কী হয়ে যাবে? লালা লাজপত রায়, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, লালা লাজপত রায় এটা অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন দেখো বন্ধুরা, তারপরের প্রশ্ন দেখো, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? এটা বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এখান থেকে তোমরা যতটাই পরীক্ষায় একটু ভালো করে এই পাঠটা থেকে ভালো করে জেনে যেও। অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেন, অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেন, তারপরে কোন কোন লিপিতে লেখা হয়েছে। ঠিক আছে, এগুলো সহকারে উল্লেখ থাকে পরীক্ষায়, তো এটা হবে ব্রাহ্মী। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? এটা বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে সারনাথ। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সারনাথ। এবার তারপরে প্রশ্ন দেখো, যে কোন ভারতের জাতীয় প্রতীক লিখিত সত্যমেব জয়তে যে কথাটির উৎস আছে সেটাও ইম্পর্টেন্ট। এই কথাটির উৎস যেটা সত্যমেব জয়তে। ঠিক আছে, তো এটা হচ্ছে মুন্ডকোপনিষদ। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। আলটিমেটলি তোমাদের জন্য এখানে যেগুলো প্রশ্ন আলোচনা করছি সেগুলো বিগত পরীক্ষায় কম বেশি আসা প্রশ্ন। তার জন্য তোমাদের আমি গত একটা ভিডিওতে দিলাম যেগুলো ইংলিশ ভার্সন ছিল। ঠিক আছে, তারপরেও আশা করি তোমাদের সমস্যা হয়নি বা হওয়ার কথাও নয়। ঠিক আছে, আমি বাংলায় বলেছিলাম, তো এর মধ্যেও সেম প্রশ্ন দেখো, এটা আমি বাংলা পিডিএফ নিয়ে এসেছি আজকে, তাই তো এটার অ্যান্সার হয়ে যাবে কি মুন্ডকোপনিষদ। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন, যে 1605 খ্রিস্টাব্দে আগ্রা স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন কে? এই প্রশ্নগুলো বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সিকান্দার লোদি। নেক্সট প্রশ্ন দেখো, 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেন লর্ড লিনলিথগো। ঠিক আছে, এটা একটু জেনে যেও, বেশ ভালো প্রশ্ন এটা। তারপরে দেখো সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? এই প্রশ্নটা হয়তো কমন হয়ে গেছে, কিন্তু অনেক সময় এটা তোমাদের রিজনিংয়ে হোক বা অন্য কিছুতে হোক দিয়ে দেয়, এরকম করে ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণের মধ্যে অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, এটা জেনে যেও, মানে যেগুলো একদম না জেনে গেলেই নয় সেগুলো একটু জানা দরকার। কখনো কমন প্রশ্ন দিয়েও ফাঁসিয়ে দেয় পরীক্ষায়, মানে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে দেখো, জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার যে প্রচলন মানে প্রথা, এটা চালু করেন কে? এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, নেতাজি সুভাষ বসু আমাদের। তারপরের প্রশ্ন দেখো, ঠিক আছে, অমৃতসরে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় সেটা কত সালে ঘটে? এটা হচ্ছে কি অ্যান্সার হবে? 1919 সালে।
13ই এপ্রিল। এটা পরীক্ষায় অনেক সময় কী থাকে বলো তো, তোমাদের সালটা না থেকে শুধু ডেটটা মেনশন করা থাকে, মানে কোন তারিখে হয়েছিল সেই তারিখটা জানতে চায়। ঠিক আছে, অনেক সময় এরকম পরীক্ষায় বলে দেবে যে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয় সেটা 1919 সালে হয়, কিন্তু কোন দিনটাতে হয়, সেই দিনটা হচ্ছে 13ই এপ্রিল। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এখানে মেনশন করা নেই, তাই তোমাদের বলে দিলাম। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত যে সরকার গঠন করে না, সেই স্বাধীন ভারত সরকার কোথায় গঠন করেন? এটা হচ্ছে সিঙ্গাপুর অ্যান্সার হয়ে যাবে। তোমাদের দেখো এখানে কনফিউজ হওয়ার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সিঙ্গাপুর আর টোকিও। ঠিক আছে, অনেকে রেঙ্গুনে আসতে পারে, কিন্তু রেঙ্গুন তোমরা এলিমিনেট করে দেবে ফার্স্টই, আর কলকাতা তো সবার আগে করবা। তো যেটা হচ্ছে সিঙ্গাপুর আর তোমাদের টোকিও নিয়ে তোমাদের সমস্যা হতে পারে। তো এটা একটু ভালো করে দেখে নিও প্রশ্নটা। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুর। ওকে, কত সালে গঠিত হয় সেটা তোমরা সালটা একটু দেখে নিও বই থেকে। ঠিক আছে, তো তারপরের প্রশ্ন দেখো, ভারতের যে জাতীয় গান, ঠিক আছে, ভারতের জাতীয় গান সেটা রচনা কে করেন? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। ঠিক আছে, পরের প্রশ্ন, এটা এখানে আমাদেরকে তোমরা কমেন্ট করে জানাও, জাতীয় যে সঙ্গীত আছে না, সেই জাতীয় সঙ্গীতটা কত মিনিটের আর এখানে কত সালে সেটা সংবিধানের মধ্যে গৃহীত হয়েছিল? পরের প্রশ্ন দেখো, কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লাল কেল্লা নির্মাণ করেন? ঠিক আছে, এটা হচ্ছে শাহজাহান বা শাহজাহান। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন বেশ। তারপরে দেখো, কে মানে কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? এইগুলো পরীক্ষায় পিএসসি স্টেট পরীক্ষায় WBCS এগুলো একদম কমন প্রশ্ন, এগুলো ছাড়া পরীক্ষায় প্রশ্ন করা যাবেই না। তো সেটা হচ্ছে 1911 সাল। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, যে গুপ্তযুগের বিখ্যাত যে চিকিৎসাবিদ এটা সুশ্রুত কে ছিলেন? মানে তোমাদের এখানে জানতে চাইছে যে গুপ্তযুগের একজন বিখ্যাত চিকিৎসাবিদের নাম কি, সেটা হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে সুশ্রুত। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন, তারপরে প্রশ্ন কী আছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? এখানে একটু তোমাদের কনফিউজ লাগতে পারে যে 1606-তে 1600-তে কনফিউজ লাগতে পারে, অনেকে হয়তো লাগতে পারে যে অপশন যদি 1605-এর মধ্যে থাকে তাহলে 1605-এই মারবে, কিন্তু এখানে তোমাদের জানতে চাইছে এটাই যে কত সালে গঠিত হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের একদম এটা হয়ে যাবে কি 1600 সালে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, আলেকজান্ডার ভারত আক্রমণ করে কত সালে ভারত আক্রমণ করেন? তো এক্ষেত্রে আনসার হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আগেরটা ইম্পর্টেন্ট ছিল, কনফিউজেবল প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, যে গান্ধীজি কোথা থেকে ডান্ডি মার্চ শুরু করেন? এটা দেয় পরীক্ষায়। ঠিক আছে, এটা হচ্ছে সবরমতী। ঠিক আছে, তোমাদের দেখো এখানে গুজরাট থেকে, গুজরাট আছে, গুজরাট তো গুজরাটের ডান্ডি নামক স্থান থেকে করেছে, তাহলে অপশনের মধ্যে দেখো সবরমতী আশ্রম থেকে না ডান্ডি যাত্রা করেন, অর্থাৎ গুজরাটের মধ্যে রাষ্ট্রের মধ্যে করেছে ডান্ডি নামক স্থানে, কিন্তু এখানে কোন আশ্রম থেকে? সবরমতী আশ্রম থেকে। তাই তোমাদের যে এই যে প্রশ্নগুলো অ্যান্সারগুলো দিয়েছে না, অপশনগুলো দিয়েছে, সেগুলো কিন্তু নিয়ারেস্ট প্রশ্ন। ঠিক আছে, তোমাদের এখান থেকে যদি গুজরাট কেউ ডাইরেক্ট মেরে তাহলে কিন্তু হবে না, কারণ এর থেকেও নিয়ারেস্ট অ্যান্সার দেওয়া আছে, আর এর থেকেও নিয়ারেস্ট অ্যান্সার দেওয়া সেটা হচ্ছে সবরমতী আশ্রম। তাই তোমাদের যেটা একদম সুইটেবল যেটা তোমাদের সেটাই নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি সবরমতী আশ্রম। ওকে, অনেক সময় জানতে চাই যে সবরমতী আশ্রম কোথায় অবস্থিত, তখনও অ্যান্সার হয়ে যাবে গুজরাটে। ঠিক আছে, তারপরে দেখো, যে আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত, ঠিক আছে, অনুদিত মহাভারত হলো, এখানে কি হয়ে যাবে? মহাভারত কী হবে? সেটা হয়ে যাবে রজমনামা। ঠিক আছে, এটা হয়ে যাবে রজমনামা অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত? এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এটা হচ্ছে ইতিহাসের পাগলা রাজা নামে পরিচিত। কেন পাগলা রাজা নামে পরিচিত সেটা তোমরা একটা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন, সেটা হচ্ছে কি, যে কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? এগুলো কিন্তু তোমাদের বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তোমরা যদি যে ক্রোনোলজি আছে, অর্থাৎ এখানে যে তালিকাপঞ্জি আছে সময়ের, সেই সময়ের তালিকাপঞ্জিগুলো একটাবার দেখিয়ে নিও। ইতিহাস বইয়ের মধ্যে প্রথম দিকে বা মিডলের মধ্যে এরকম চার্ট আছে, সেই চার্টগুলো একটু জাস্ট নজরে রেখো, তাহলে এখান থেকে তোমাদের অ্যান্সারগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে? সেটা হচ্ছে মৌর্য। ঠিক আছে, মৌর্য বংশ এখানে সর্বাপেক্ষা প্রাচীন বংশ বলছে সেটা। তারপরে দেখো পরের প্রশ্ন, কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রে দাবি করেন? এটা বিশাল ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে 1940 সালে। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন দেয় যে পাকিস্তানের যে প্রস্তাবের দাবি কে তোলেন প্রথম? এটা আমাকে তোমরা কমেন্ট করো। ঠিক আছে, এই জায়গাটা থেকে বিশাল ইম্পর্ট্যান্ট, মানে প্রশ্ন আসেই কম বেশি প্রশ্ন এই জায়গার থেকেই তো স্টুডেন্টদের ফাঁসিয়ে দেয়। ঠিক আছে, তাই তোমরা এসব জায়গাগুলো যেগুলো বলছি আমি সেগুলো একটু ভালো করে টেক কেয়ার করে যেও। ঠিক আছে, তো তারপরে দেখো,
আর সিজিএলের মধ্যে এগুলো থাকে, তোমরা এমন ভেবো না যারা সিজিএল এসএসসি অন্যান্য এগুলো দিচ্ছ তাদের তাদের জন্য না, তাদের জন্য আছে। কারণ আমি সিজিএল নিজেও সিজিএল জন্য প্রিপারেশন নিচ্ছি, আর এখন আপাতত একটা জব করছি, ঠিক আছে, মানে রেলওয়েতে আছি এখন বর্তমানে আমি। তো সেখান থেকে আমার ইচ্ছা আছে সিজিএলে ভালো একটা পোস্টে। গত বছরই আমি তোমার কি বলে ফাইনাল দিয়েছিলাম, কিন্তু স্কোরটা একটু কম ছিল, তাই হলো না। তারপরে দেখো, তো গৌতম বুদ্ধ যে দেহত্যাগ করেন না, পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন সেটা কোথায়? সেটা হচ্ছে কুশিনগরে, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, রামচরিতের রচনা কে করেন? মানে রামচরিতের রচয়িতাকে, সেটা অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাক্ষর নন্দী, ঠিক আছে। আর এটা তোমরা করো যে পরের প্রশ্ন দেখো, যে মহেঞ্জোদারোর যে সিলমোহরের উপর যে দেবদেবী দেবতার খোদাই পাওয়া যায় সেটা কিসের মূর্তি? সেটা হচ্ছে আদি শিব, ঠিক আছে। আদি শিবের মূর্তি। অনেক সময় আদি শিবের জায়গায় পশুপতি থাকে এই সময়, ঠিক আছে, পশুপতি আদি শিব, অপশনের মধ্যে যদি আদি শিব না থেকে পশুপতি থাকে ওটা অ্যান্সার পশুপতি হবে, ঠিক আছে, অ্যান্সার হবে এটার। তারপরে প্রশ্ন দেখো, যে গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা, যে ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কী নামে পরিচিত? ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে বিশাল ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এটা কী নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন। পরের প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিল? ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিল তার কী হয়ে যাবে? সেটা হচ্ছে শিবাজি। পার্বত্য মুশিক নামে পরিচিত শিবাজি। শিবাজি কত সালে মৃত্যু হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্ট করো, ওকে। তারপরে দেখো পরের প্রশ্ন, বিবিকা মাকবারা, এইটা যে স্মৃতিসৌধটা আছে না, সেটা কার স্মৃতিতে নির্মিত করা হয়েছিল? মানে কার উদ্দেশ্যে সেটা নির্মাণ করেছিল? এটা হচ্ছে দিলরাসু ভানু বেগম, মানে ঔরঙ্গজেবের যে প্রথম স্ত্রী আছে তা এনার নামে এটা প্রথম নির্মিত করা হয়েছিল, বিবিকা মাকবারা, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, যে পুরীর যে জগন্নাথ মন্দিরের যে নির্মাণ কার্য শুরু হয়েছিল, নির্মাণ করেছিল সেটা কোন রাজা করেছিল? সেটা হচ্ছে অনন্ত বর্মন। পুরীর জগন্নাথ মন্দিরে নির্মাণ কার্য স্টার্ট করেন, এটা হচ্ছে তোমার নির্মাণ কার্য স্টার্ট করেন, সেটা হলো কে? সেটা হলো তোমার অনন্ত বর্মন। তারপরে প্রশ্ন দেখো, যে এখানে একটু গ্যাপ রয়ে গেছে, কোথা থেকে স্টার্ট হলো? এক মিনিট। শিবের আদিমূর্তি আমাদের হয়ে গেছে, বিবিকা মাকবারা, এটা হয়ে গেল আমাদের। হ্যাঁ, তারপরে দেখো অনন্ত বর্মনের পরেরটা, এটা টেকনিক্যালের ফল্ট ছিল তাই আসেনি দুঃখবশত। রাজা রাজেশ্বর মন্দির, ঠিক আছে, রাজা রাজেশ্বর মন্দির যেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কেরলে বা কেরালাতে। এটা গ্রুপ ডি 2018 সালে পরীক্ষায় দিয়েছিল, ঠিক আছে, আমার মনে পড়ছে এখন, একদম ফুল হারে মনে পড়ছে আমার, ঠিক আছে। তো রাজা রাজেশ্বর টেম্পল কেরালাতে। তারপরে দেখো, যমুনা খাল শতদ্রু খাল খনন করেছিল কে? যমুনা খাল ও শতদ্রু খাল কারা খনন করেছিল? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। ফিরোজ শাহ তুগলককে কী নামে বলা হয়? দ্বিতীয় আকবর বলা হয়, ঠিক আছে। দ্বিতীয় আকবর ফিরোজ শাহ তুগলককে বলা হয়। ইনিও আকবরের মতোই ছিলেন, ঠিক আছে, তার জন্য ওনাকে আকবরের সেই উপাধিটা দেওয়া হয়, দ্বিতীয় আকবরের উপাধিটা। তারপরে দেখো পরের প্রশ্ন, বিশ্বের সর্বাপেক্ষা যে প্রাচীন বিদ্যালয় আছে না, সেটা কোনটি? সেটা হচ্ছে তক্ষশিলা, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু জেনে যেও, পরীক্ষার মধ্যে এগুলো তোমাদের আটকিয়ে দেবে, ঠিক আছে। তো যারা জানো তারা তো খুবই ভালো, যারা জানো না তাদের জন্য তো জেনে নাও ভিডিওটা দেখে। ভিডিওটা স্কিপ করে যেও না, অনেক ভালো ভালো প্রশ্ন নিয়েছে এর মধ্যে, আশা করি তোমাদের পছন্দ হবে। পরে দেখো, কাদম্বরী কার রচনা? সেটা হচ্ছে বাণভট্টের, ঠিক আছে। আর তারপরে দেখো, যে কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে? কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মৌর্য যুগে, ঠিক আছে। তারপরে দেখো, দাক্ষিণাত্যের সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কাকে সেন্ড করেন বা প্রেরণ করেন? ঠিক আছে, এটা হচ্ছে মালিক কাফুর। এটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো পরের প্রশ্ন, যে তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? সেটা হচ্ছে ওস্তাদ খাঁ। তাজমহল কে বানিয়েছিল? ঠিক আছে, তার নাম হচ্ছে কি? ওস্তাদ খাঁ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে বাংলায় মুকুটবিহীন রাজা, ঠিক আছে, মুকুটবিহীন রাজা কাকে বলা হতো, মানে বলে অভিহিত হন কে? তাই এটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। তারপরে প্রশ্ন দেখো, যে ভারতের রেলপথের জনক কাকে বলা? ঠিক আছে, ভারতের রেলপথের
এক মিনিট। দেখো বন্ধুরা, তোমাদের জন্য নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটা হয়ে গেছে ভারতের রেলপথের জনককে, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। ঠিক আছে, আমি ইংরেজদের এখানে সচরাচর লর্ড বলে আখ্যায়িত করি না, কারণ ওদের লর্ড যে বিষয়টা না, সে লর্ড মানে হচ্ছে তোমার স্বর্গীয় বা ঐশ্বরিক জায়গাটা থাকে, তাদের সেটার নামে ওদের পরিচিত হয়। আমি সচরাচর এদেরকে লর্ড না বলে এদেরকে জাস্ট ডালহৌসি বলি। যেমন এখানে দেওয়া আছে ডালহৌসি, মিন্টো, যেমন লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, এগুলো লর্ড লাগিয়ে দিচ্ছে ওরা। ঠিক আছে, ওদেরকে রেসপেক্ট করা আমাদের কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। যারা যারা করো তারা করো, কিন্তু আমার ইচ্ছা নেই। আমার তরফে যারা আসো তারা একটু জানিও। ঠিক আছে, এটা আমার মতবাদ তোমাদের জানালাম। তারপরে দেখো পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর রচয়িতাকে, সেটা হচ্ছে তোমার অ্যান্সার হবে মৌলানা আজাদ। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন দেখো, ৭৬-এর মন্বন্তর, যে ৭৬-এর মন্বন্তর কবে হয়েছিল, তো সেটা অ্যান্সার হয়ে যাবে কি না 1769 to 1773। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন, যে কে দশম শিখগুরু পদ অলঙ্কৃত করেন। অর্থাৎ দশম যে শিখগুরু আছেন না, পদ অলঙ্কৃত করার মানে হচ্ছে যে দশম শিখগুরু কে ছিলেন, তো এটা অ্যান্সার হয়ে যাবে কি গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। তারপরে দেখো যে কে গান্ধীবুড়ি নামে খ্যাত ছিল। গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা, ছোটোবেলায় আমরা পড়েছিলাম। ঠিক আছে, সেই গান্ধীবুড়ি পতাকা নিয়ে পুলিশের গুলি খেয়ে, ইংরেজদের গুলি খেয়ে মারা যান। ঠিক আছে, তিনি হচ্ছেন সেই মাতঙ্গিনী হাজরা, তাকে গান্ধী বুড়ি নামে বলা হয়। ঠিক আছে, অভিহিত করা হয়। তারপরে দেখো পরের প্রশ্ন। ঠিক আছে, স্বাধীনতা দিবস প্রথম কবে পালন করা হয়েছিল। স্বাধীনতা দিবস প্রথম কবে পালন করা হয়েছিল, যে 1930 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, তার জন্য দেখো পরের প্রশ্ন। এবার টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল, এটা হচ্ছে তোমাদের আশা করি সবারই জানা, শ্রীরঙ্গপত্তমে ছিল। শ্রীরঙ্গপত্তম কোথায় জায়গাটা, মানে কোথায় অবস্থিত, সেটা আমাকে কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন দেখো, ওহাবি শব্দের অর্থ কী, এটা দেয় পরীক্ষায়। ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল। 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, তার মধ্যে টোটাল 101 অথবা 103 টোটাল কোয়েশ্চেন আছে। ঠিক আছে, সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমরা আজকে যতটা পারি আলোচনা করব, পরের পার্ট নেক্সট দিন আলোচনা করব। ঠিক আছে, চেষ্টা করব পুরোটাই করে দেওয়ার। দেখো মনোযোগ সহকারে, মোগল যুগে তাম্র মুদ্রার নাম কী ছিল। ঠিক আছে, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। মোগল যুগে যে তাম্র মুদ্রা আছে সেটার নাম কী ছিল সেটা জানতে চাই, সেটা হচ্ছে দাম। পরের প্রশ্ন দেখো, ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন, এটা অ্যান্সার হয়ে যাবে চোল, যে তোমার ছিল শিল্প, চোল শিল্পের এখানে নিদর্শন ছিল সেটা। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী হবে, মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, মহাবীর কার নিকট, অনেকেই তোমরা জানো না এটা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সেটা হচ্ছে গোসল। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন, প্রাক ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়। প্রাক ঐতিহাসিক ভারতের জনক বলা হচ্ছে রবার্ট ব্রুস। ওকে, তারপরে প্রশ্ন দেখো, নবপ্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সব থেকে বেশি করত, এটা হচ্ছে কালীবঙ্গাল। নবপ্রস্তর যুগে মানুষরা কোন ধাতু ব্যবহার করতো, সেটা হচ্ছে মানে কোন ধাতুর ব্যবহার মানুষ সব থেকে বেশি করতো, এটা হচ্ছে কালীবঙ্গাল। মানে কোন জায়গাটা জানতে চাইছে, এখানে হয়ে যাবে যে কোনো ধাতুর ব্যবহার সব থেকে বেশি করতো, সেটা হচ্ছে তোমার কালীবঙ্গাল, ওই জায়গাটার মানুষগুলো। সেটা হচ্ছে নবপ্রস্তর যুগের যে ধাতুগুলো পাওয়া যেত, কোনো ধাতু, ঠিক আছে, সেটা যে কোনো ধাতু হতে পারে, সেটা কোন ধাতু পাওয়া যায়, সেটা হচ্ছে কোথায় পাওয়া যেত, সেটা হচ্ছে কালীবঙ্গালে। ওখানে ওরা ধাতু জিনিস বেশি ব্যবহার করতো। বোঝা গেল, এই প্রশ্নটা মান হচ্ছে এটাই। এখানে ঠিকঠাক করে সাজানো হয়নি, একটু তোমরা কষ্ট করে বুঝে নিও। মানুষ কোন যুগ থেকে ফসল উৎপন্ন করত, ঠিক আছে, ফসল উৎপন্ন করতে স্টার্ট করেছিল, সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ থেকে। ঠিক আছে, দেখে নিও, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো যে গুজরাটের কোন জায়গায় হরপ্পার সভ্যতার নিদর্শন পাওয়া যায়, এটা হচ্ছে ধুলাবিরা। ঠিক আছে, ধুলাবিরাতে গুজরাটের হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তারপরে দেখো পরের প্রশ্ন,
একটু দাঁড়াও, এখানে একটু লোড নিচ্ছে। হ্যাঁ, কত নম্বর প্রশ্ন এটা ছিল? 56 না? আর এখান থেকে স্টার্ট হচ্ছে 57। ঠিক আছে, মাঝখানে একটা স্পেস হয়ে গেছে। তো এখানে দেখো, কোথায় প্রথম ধাতব যন্ত্রের ব্যবহার দেখা যায়? সেটা হচ্ছে জঙ্গল অপসারণে ধাতব যন্ত্রের ব্যবহার দেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন, যে ভারতবর্ষের কোথায় প্রথম নবপ্রস্তর যুগে নিদর্শন পাওয়া যায়? ভারতবর্ষের কোথায়? সেটা হচ্ছে লিংসুয়ারে এখানে নব্যপ্রস্তর যুগে নিদর্শন পাওয়া যায় প্রথম। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, অনেকে জানো না হয়তো তোমাদের। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানবার জন্য কোনটিকে সেরা উৎস বলা হয়? অর্থাৎ প্রাচীন ইতিহাস তুমি যদি জানতে চাও, তাহলে নিচের নিম্নোক্তর মধ্যে কোনগুলো সবথেকে সেরা উৎস জানতে গেলে, নলেজের জন্য, জানার জন্য? সেটা হচ্ছে লিপি। ঠিক আছে, এই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে দেখো পরের প্রশ্ন, কোথায় প্রথম 2000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লোহার ব্যবহার শুরু হয়? ঠিক আছে, লোহার ব্যবহার শুরু হয়, সেটা কী হবে? সেটা হচ্ছে পীড়ক। কি অ্যান্সার হয়ে যাবে? সেটা পীড়ক। কোথায় প্রথম, দেখো প্রশ্নটা ভালো করে পড়ে নিও। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে পীড়ক। তারপরে দেখো পরের প্রশ্ন, যে নাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে কালীবঙ্গালে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কালীবঙ্গাল থেকে তোমরা যদি সিন্ধু সভ্যতাটা পড়ে যাও না, তো সেক্ষেত্রে কালীবঙ্গালটা একটু ভালো করে দেখে যেও। কালীবঙ্গালটা, লোথালটা আর হরপ্পা দেখে যেতে পারো তুমি। আমি যেটা বলবো সেটা হচ্ছে লোথাল আর কালীবঙ্গালটা ভালো করে দেখে যাও। পরের প্রশ্ন হচ্ছে কি, যে কোথায় প্রথম সাইনবোর্ড পাওয়া যায়? সাইনবোর্ড হচ্ছে যে তোমাদের সাইনবোর্ড থাকে না, যেমন আমরা বর্তমান লাইফে আমরা সাইনবোর্ডগুলো ইউজ করি, সেটা কোথায়? সেটা হচ্ছে তোমার ধুলাবিরাতে। ওকে, আচ্ছা, ধুলাবিরার মধ্যে পাওয়া যায় এটা। তারপরে দেখো, হিমালয় এবং নর্মদা নদীর মধ্যে মধ্যবর্তী যে অঞ্চলটি, সেটা বলছে হিমালয় এবং নর্মদা নদীর মধ্যবর্তী যে অঞ্চলে কটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল? সেটা হচ্ছে 16টি। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তোমরা ভালো করে একটু দেখে যেও। তারপরে প্রশ্ন দেখো, যে রথ চালাতো তাকে কি বলা হতো? যে রথ চালাতো তাকে বলা হয় কি? তাকে বলা হয় সুতা। ওকে, তাহলে বন্ধুরা আজকের জন্য তোমাদের এইটুকুই রাখা হলো। নেক্সট যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। আজকের জন্য ভালো থেকো তোমরা সবাই। আর আমার ভিডিওতে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এরকম আরও নতুন নতুন ভিডিও যে কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে, জিকে, তারপরে আস্তে আস্তে আমি সব কিছু দিতে আরম্ভ করব। ঠিক আছে, আমি একটু টাইম এখন আমি পাচ্ছি না, কারণ এখান থেকে আমি ট্রান্সফারলি এক জায়গায় যাচ্ছি, তো তার জন্য একটু আমার টাইম ম্যানেজ করতে পারছি না। আর সামনে আমি একটা পেন ট্যাবলেট অর্ডার দিয়েছি, তো সেটা হয়ে গেলে আরও ইজিলি আমি করাতে পারবো। এখন আমার স্ক্রিনের মধ্যে করাতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে আমার, তাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো আর ভালো করে মন দিয়ে স্টাডি করো। মন দিয়ে স্টাডি করলে তোমাদের 1 বছরের মধ্যেই আশা করি তোমাদের সফলতা তোমার হাতের মুঠে পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য তাহলে এইটুকুই রাখলাম। বাই।